আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের হচ্ছে লিপিড থেকে শুরু। হ্যাঁ, তো যারা পরে দেখবে তারা লিপিড থেকে দেখবে। তো দেখো এখানে বলা হচ্ছে স্নেহদ্রব্যের যে সংজ্ঞাটা, এটা আমি আরেকবার পড়ি, তারপরে আমরা ছবি সহ বুঝবো। বলছে এক অণু গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের এস্টার বা সংযুক্তকে স্নেহদ্রব্য বলে। তো এখানে একটু খেয়াল করো, এক অণু গ্লিসারল এটা আঁকলাম, তাহলে এটা লিখবো, এটা হলো এক অণু গ্লিসারল, এটা হলো এক অণু গ্লিসারল। গ্লিসারলকে গ্লিসারিন বলা হয়, গ্লিসারল, এটাকেই কিন্তু আরেকটা নাম কি গ্লিসারিন। ওই যে এখন শীতকালে লাগে, তাই না? শীতকালে অনেকের ঠোঁট ফেটে যায়, তখন ঠোঁটে উঠে যায়। তো দেখবা যে গ্লিসারিন যে আমরা দিই, এটা হচ্ছে আসলে বাণিজ্যিক নাম, কিন্তু আসল নাম হলো গ্লিসারল। আসল নাম কি? গ্লিসারল। বাণিজ্যিক নাম গ্লিসারিন, একই জিনিস, মনে রাখতে হবে। তো এটাকে কেন আসলে নাম গ্লিসারিন বা গ্লিসারল হলো? কারণ হলো গ্লাইকোজ মানে হলো মিষ্টি, গ্লাইকোজ মানে মিষ্টি। এটা আসলে ঠোঁটে দিলে বোঝা যায় কিছুটা মিষ্টি লাগে, তাই না? এই জন্য এর নাম হচ্ছে যে মিষ্টি, মিষ্টি অ্যালকোহল। ওইস আছে না, গ্লিসারল, অল আছে, অল মানে অ্যালকোহল। তো এখানে তিনটা অ্যালকোহল আছে, তাই না? এই যে তিনটা অ্যালকোহল আছে। তাহলে এরকম গ্লিসারলের সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে, তাহলেই সেটাকে আমরা বলবো কি, যে স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড। ট্রাই কেন? যে এখানে গ্লিসারল কিন্তু তিনটা, গ্লিসারলে তিনটা অ্যালকোহল আছে, এই জন্য নাম ট্রাইগ্লিসারাইড হয়েছে। তো তিনটা ওইসের সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে, এটা হলো ফ্যাটি অ্যাসিড, এটা হলো ফ্যাটি অ্যাসিড। তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে। প্রাথমিক অবস্থায় আমি যুক্ত করিনি, এমনি জাস্ট রেখে দিয়েছি। এটা বিশাল লম্বা। আবার এখানে মনে করো আরেকটা, এখানে আরেকটা, এইভাবে করে আর এইভাবে করে এখানে CH2OH, আবার একইভাবে এখানে। তাহলে এর নাম কেন ট্রাইগ্লিসারাইড হলো? এখন দেখো, কারণ তিনটা গ্লিসারলের তিনটা অ্যালকোহলের সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে, এই জন্য নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এর নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড, মানে গ্লিসারলের সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে, এবং গ্লিসারলও কিন্তু তিনটা অ্যালকোহল যুক্ত, এই জন্য নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। অর্থাৎ গ্লিসারলের সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে এখানে স্নেহদ্রব্য তৈরি করছে, এখানে স্নেহদ্রব্য তৈরি করছে। তেল বা চর্বি এভাবে তৈরি হয়, এভাবেই তৈরি হয়। তাহলে আসলে যুক্ত যখন হয় তখন কিন্তু এটা একটু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ মানে কি, এইখানকার ওইস এর সাথে এইটা বিক্রিয়া করে পানি তৈরি করে, এটাও তাই, এটুকু বিক্রিয়া করে পানি তৈরি করে, এটুকু বিক্রিয়া করে পানি তৈরি করে। তাই বলা হচ্ছে যে গ্লিসারলের সাথে যখন তিনটে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় তখন 3 অণু পানি উৎপন্ন হয়, তখন 3 অণু পানি উৎপন্ন হয়। এবং বন্ড তৈরি হয় কিভাবে? এই যে এটার সাথে এটা, তাহলে এটা তো পানি হয়ে বের হয়ে গেল, তখন এই অক্সিজেনের সাথে লেগে গেল, এখানে দুটো বন্ড দিয়ে দিলাম। এখানেও তাই, এটা এর সাথে যুক্ত হয়ে গেল, এখানেও তাই, এটা এর সাথে যুক্ত হয়ে গেল। তাহলে এটাই, এই জিনিসটাকে আমরা বলি তেল বা চর্বি। এই জিনিসটাকে আমরা কি বলি? তেল বা চর্বি। এটুকের মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা বলো জয়, কোনো কোশ্চেন আছে এটুকের মধ্যে? বলো, কারো কি এটুকের মধ্যে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, যুক্ত হওয়াটা আরেকবার বলবো। আচ্ছা, তাহলে দেখো, আমরা সাধারণত এস্টার বন্ধন বলি, কিন্তু কার্বন অক্সিজেন কার্বন এরকম ভাবে যদি বন্ধন করে কোনো কিছু যুক্ত হয় তাহলে সেটাকে আমরা এস্টার বন্ধন বলি। কার্বন অক্সিজেন কার্বন এইভাবে যদি কোনো বন্ধন তৈরি হয় তাহলে এটাকে আমরা বলি এস্টার বন্ধন, এটাকে আমরা বলি এস্টার বন্ধন। বুঝতে পেরেছো? তো এখন কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যখন, মানে ফ্যাটি অ্যাসিড যখন এর সাথে বিক্রিয়া করছে, তখন বিক্রিয়ার সময় কি হয়েছে, কার্বক্সিলিক অ্যাসিডের যে ওইচ গ্রুপ আছে আর এখানে যে ওইচ আছে, তাহলে ওইচ এর সাথে এইচ যুক্ত হলে তো পানি তৈরি হয়, হয় না? তাহলে এই যে পানি তৈরি হয়, এটা তো ভ্যানিশ হয়ে গেল, এটা কিন্তু আর নাই, বুঝছো? এটা কিন্তু ভ্যানিশ, ঠিক আছে? একই ভাবে এখানেও তাই হয়েছে, বুঝুনি দিয়া? বুঝতে পারছো তো?
আচ্ছা, তাহলে সেই কারণে এখানে বলছে কি দেখো, যে এখনো গ্লিসারল ফ্যাটি অ্যাসিডের এস্টারকে বলা হয় স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড। স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড। তোমাদের কিন্তু একটা প্রতিযোগিতা নেয়ার আছে, হ্যাঁ, একটা মানে এটা একটা খেলার মতো। সেটা হলো যে তোমাদের হচ্ছে যে কোনো একটা টপিকসের উপরে তোমরা এখানে হচ্ছে এসে ক্লাস নিবা, যে যে তিনজন ভালো ক্লাস নেবে তাদের জন্য পুরস্কার আছে, বুঝছো? এখানে এসে ক্লাস নিতে হবে, যে আর কি সব থেকে ভালো নিবে, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, যদি কারো শখ হয় যে অন্যটা, তাহলে তাহলেও হবে, হ্যাঁ তাও হবে। তবে হচ্ছে যে আমি তো অনেক বছর ফিজিক্স পড়াই না, কাজে আমি তো ফিজিক্স ভুলে গেছি, আমাকে কিন্তু বুঝাইতে হবে, বুঝাইতে না পারলে জিরো। হ্যাঁ, যে যেটাই হোক নিবা, নিয়ে যে আর কি সব থেকে ভালো নিবে তার হচ্ছে। হ্যাঁ, বাংলা, আরবি, উর্দু, হ্যাঁ, যে যেটা পারবা সর্বোচ্চ 10 মিনিট ক্লাস নিয়া এই 10 মিনিটের মধ্যে কোনো একটা টপিক বুঝাইতে হবে, এবং যে সব থেকে ভালো এবং তিনজনকে পুরস্কার দেওয়া হবে, যার যেটা খুশি। পুরস্কার হচ্ছে যে তোমাদের পছন্দ মতো তোমরা বলতে পারো, আমি সেটা তাহলে কিনে রাখবো। যারা অংশগ্রহণ করবা তারা, হ্যাঁ, না তাই বলে কার্ডটা চাও তাহলে তো ওনাদের কার্ড লাগবে একটা। হ্যাঁ, পুরস্কার তো পুরস্কার, তাই না? হ্যাঁ, একটা ফুল দিলেও সেটা পুরস্কার, ঠিক না? হ্যাঁ, তাই না? ওটাও তো পুরস্কার। আচ্ছা, ঠিক আছে। দেখো তাহলে এইটা হলো স্নেহদ্রব্য, আমরা বুঝলাম। এখন বলছে দেখো এখানে যে ট্রাইগ্লিসারাইড এখনো গ্লিসারল ও 3 অনু ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত। এই জাতীয় লিপিড অ্যাসিড ও ক্ষার দ্রবণে আদ্র বিশ্লেষিত হয়, মানে এরা অ্যাসিডেও বিশ্লেষিত হয়, ক্ষারেও বিশ্লেষিত হয়। এই জন্য এটাকে নাম দিয়েছে নিরপেক্ষ বা নিউট্রাল। এটার নাম কি? নিরপেক্ষ বা নিউট্রাল লিপিড। তাহলে একই কথা, যদি পরীক্ষা আসে নিউট্রাল লিপিড কাকে বলে, তাহলেও কিন্তু তুমি এই একই আর কি, অর্থাৎ হলো এই 3 লাইন লিখবা, বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। এখন দেখো চর্বি বিষয়টা বুঝি, মানে স্নেহদ্রব্য তো দুটাই, চর্বি আর তেল না। তাহলে প্রথমে চর্বিটা বুঝবো। চর্বির ক্ষেত্রে কি বলছে, এটা কিন্তু বেশি বুঝার বলে আমি লাইন বাই লাইন করে বুঝাচ্ছি, হ্যাঁ, না বুঝলে কিন্তু বলবা, ঠিক আছে? দেখো, যেসব ট্রাইগ্লিসারাইড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং সাধারণ তাপমাত্রায়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, 20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় কঠিন বা অর্ধ কঠিন অবস্থায় বিরাজ করে তাকে চর্বি বলে। 20 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রায় যারা কঠিন অবস্থায় থাকে বা অর্ধ কঠিন অবস্থায় থাকে তারা হলো চর্বি। উদাহরণটা মনে রাখবা। এখন কথা হলো যে সমস্ত ট্রাইগ্লিসারাইড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, তো এখন এটা মনে করো একটা ট্রাইগ্লিসারাইড, এটা ট্রাইগ্লিসারাইড, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে গ্লিসারলের সাথে 3টা ফ্যাটি অ্যাসিড, তাই এটা ট্রাইগ্লিসারাইড। তো এটা চর্বি তখনই হবে যখন এখানে যে কার্বনগুলো আছে, এই কার্বনগুলো যদি 1 বন্ড দিয়ে চারিদিকে থাকে, মানে কার্বনের যে 4টা হাত আছে সব দিকে যদি 1 বন্ড থাকে, তাহলে এটাকে বলা হবে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এটাকে বলা হবে সম্পৃক্ত, বা ইংরেজিতে বলা হয় স্যাচুরেটেড। স্যাচুরেটেড বা সম্পৃক্ত। আর যদি এরকম ঘটনা ঘটে কোনো এক জায়গায়, ধরো এটা কিন্তু অনেক লম্বা, 14 দিকে 36টা কার্বন এরকম থাকে, কোনো এক জায়গায় যদি এরকম গঠন চলে আসে, তাহলে তার এটা থাকবে না, হ্যাঁ, তাহলে এটার নাম হলো অসম্পৃক্ত। তাহলে এটা কি বলবো? অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। আচ্ছা, এখন কথা হলো যে যেগুলো হচ্ছে অসম্পৃক্ত সেগুলোই তেল, যেগুলো অসম্পৃক্ত সেগুলাই কিন্তু তেল, যেগুলো সম্পৃক্ত ওগুলো চর্বি, যেগুলো সম্পৃক্ত সেগুলো চর্বি, যেগুলো হচ্ছে অসম্পৃক্ত সেগুলো তেল, মানে তরল হয়ে থাকে। বুঝা গেল কি? কারণ যেটা হচ্ছে সম্পৃক্ত হয় তারা খুবই শক্তিশালী, মানে কার্বনের 4 হাত, 4 দিকে 4 জন মনে করো যে পাহারা দিচ্ছে তাকে, কথার কথা, তাই না? সামনে একজন পাহারা দিচ্ছে,
দুই পাশে পাহাড় আছে, পিছে পাহাড় আছে, তাহলে ও খুব শক্তিশালী না? ও তো কারোর সাথে মানে কেউ আর কি তার সাথে মারামারি করতে চাইবে না, কারণ দেখবে যে এই সর্বনাশ, চারদিকে চারজন পাহারা দিচ্ছে, তাই না? তাহলে ও খুব শক্তিশালী না? তো সম্পৃক্ত অ্যাসিড এরকম যে এরা শক্তিশালী, তাই এরা চর্বি, শক্ত, শক্তিশালী। ও আর যদি কোনো একদিকে যদি যখনই এদের, যেমন ধরো 2-1 হয়ে গেছে, এটা ফাঁকা না, তাহলে এখানে যে কেউ একজন আসে এর সাথে বিক্রিয়া ঘটাইতে পারবে, কারণ ওর একদিকে তো কেউ নাই, ওর একদিকে কেউ নাই। তাহলে এইভাবে মনে রাখতে পারো যে কার্বনের হচ্ছে 4 হাত, মানে কার্বনের 4 বউ। তো যদি কারো কোনো পুরুষের 4টা বউই থাকে তাহলে ও খুব শক্তিশালী, মানে ও আর কারোর সাথে বিয়ে টিয়ে করবে না বা কারোর সাথে ঝামেলা করতে যাবে না, ব্যাপারটা এরকম নাকি? আচ্ছা, তবে তোমাদের খুশি হওয়ার কোনো কারণ নাই, তোমাদের খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ চারটা বিয়ে, তোমাদের তো একটাই এখনো হয়নি, আর 4টা তো দূরে, তাই কিনা? আবার হচ্ছে বিয়ে করার জন্য তো ক্যারিয়ার তৈরি করতে হবে, তাই না? তোমাদের তো এখন ক্যারিয়ার তৈরি হয়নি, ক্যারিয়ার তৈরি করতে হবে না? আচ্ছা, আরেকটা কথা হলো যে তোমার 4টা বিয়ে কি তুমি 2টা বিয়ে তো করতে পারবে না, কারণ তোমার বইয়ের অনুমতি লাগবে, তাই কিনা? তাহলে মানে কোন বউ আছে অনুমতি দেবে? আপনি আগে বলছেন কার বউ অনুমতি দিবে না, দেয় ও যদি দেয়, স্যার আমাদের আশা নষ্ট হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে আশা করি বুঝতে পারছো। তাহলে তেলের ব্যাপারটা বুঝতে পারছো। দেখো যেসব ট্রাইগ্লিসারাইড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, মানে কি যে যখন 1-1-1-1 এইভাবে না থেকে কোন এক জায়গায় 2-1 হয়ে যাবে, একদিকে ফাঁকা থাকবে, তাহলে এরা দুর্বল, কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ ঘটাই ফেলবে, কারণ একদিকে তো পাহারাদার নাই, একদিকে ফাঁকা, তাই না? এরকম আর কি। তাহলে এটাই হলো তেল, বুঝতে পেরেছো? এই হলো ব্যাপার। তাহলে আশা করি এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো কাজটা পড়বা, একটা কাজ লিখলেই হবে। সৃজনশীল লেখার সময় ফল ও বীজের সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে, বীজের অঙ্কুরোদ্গমের এইসব লিপিড দরকার না, একটা কিছু একটা। এখানে দেখো পার্থক্য ক্ষয়ের জন্য পড়ে রাখাটাও ভালো, যে কোনো 3টে পড়তে পারো। তো এখানে দেখো বলছে যে সাধারণত চর্বির ক্ষেত্রে বলছে সাধারণত লম্বা শিকল ফ্যাটি অ্যাসিড ধারণ করে। লম্বা হলে যেটা সুবিধা সেটা হচ্ছে যত লম্বা হবে তত সেটা সে শক্তিশালী হয়, যত লম্বা হয় তত শক্তিশালী হয়। কেন শক্তিশালী হয়? বেশি লম্বা হলে একটা প্লাস পয়েন্ট পায়। কি প্লাস পয়েন্ট? যে লম্বা যত বেশি হবে তত এরা একটার সাথে আরেকটা এরকম পেঁচায় মেচায় যায়, একটার সাথে আরেকটা কি হয় এরকম পেঁচায় মেচায় যায়, পেঁচায় মেচায় গেলে তো আরো শক্ত হবে না? তাহলে এই জন্যই বলছে যে যারা হচ্ছে চর্বি হয় তাদের ফ্যাটি অ্যাসিড চেনটা অনেক লম্বা হয়, লম্বা হলে বেশি পেঁচায় যায়, আরো শক্ত হয়। বুঝলি? সমস্যা হচ্ছে? কঠিন লাগছে কি? আচ্ছা, এগুলো তো কেমিস্ট্রির পড়াই, তাই না? এটা কেমিস্ট্রি পড়া না, কেমিস্ট্রি ভালো লাগার কথা, ঠিক কি না? কেমিস্ট্রি তো তোমরা আমার থেকে বেশি পারার কথা, তাই কি না? ঠিক না? আচ্ছা, তবে আমি কিন্তু এক সময় আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন কিন্তু 2.5 বছর একটা না 4টা সাবজেক্ট প্রাইভেট পড়াতাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বুঝছো? একটা না 2.5 বছর 4টা সাবজেক্ট পড়াতাম। কিন্তু যে জটিলতা হলো পড়ানো বাদ দিলাম কখন, যে এই ধরো যে এই যে পরীক্ষার কোশ্চেন তৈরি করতে হয় 4 সাবজেক্টের, একটা ঝামেলা, তারপরে নোট ফোট এটা সেটা বই টই এই সব ঝামেলাতে বাদ দিতে। হ্যাঁ, তো তাহলে চিন্তা করো আমার এক সময় 4টা বউ ছিল, পরে 3টা তালাক দিয়ে দিলাম, দিয়ে একটা, এখন শুধু বায়োলজি। ও মানে সেটা না, যেহেতু এই সাবজেক্টে আমার পড়াশোনা না, মানে অনার্স মাস্টার্স এই সাবজেক্টে না, তাহলে যে সাবজেক্টে আমি পড়াশোনা করছি ওটাই তো আমার হওয়া উচিত, ঠিক না? এখন যদি কেউ ধরো ইঞ্জিনিয়ারিং পাস করে যদি ডাক্তারি করে, ওটা ভালো দেখায়? আবার ডাক্তারি পাস করে যদি ইঞ্জিনিয়ারিং করে ভালো দেখাবে? তাহলে আমি যে সাবজেক্টে পড়লাম এখন সেই সাবজেক্টে বাদ দিয়ে দেবো, তাই কি না? এই জন্য কিন্তু জরিমানাতে তোমাদের উপকার, এটা বুঝবা পরে যখন বের হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো তাহলে এখানে আরেকটা কথা, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তো বলেই দিলাম, কক্ষ তাপমাত্রা, এটা এমসিকিউর জন্য মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু বিষয় দেখো, যেমন হলো গলনাঙ্ক অনেক বেশি হয়, লরিক অ্যাসিড
এই লরিক অ্যাসিড মানে হ্যাঁ বলো। এই 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 হলো ফোন, কেউ দেখছো নাকি স্যার? ফোন 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 ব্যবহার করলে কিন্তু ফোন ব্যবহার করি না আমরা বুঝ করতে স্যার ক্যাপ্টেন ক্যাপ্টেন করলে তো সেটা অন্যায়। পরিষ্কার করে কি তুমি ফোন ব্যবহার করছো? ফোন স্যার ক্যাপ্টেনের পিছনে করলে কিছু বলা। আচ্ছা, এই যে ফোন ব্যবহার করার ওটা কিন্তু আইন আছে, হ্যাঁ এই আইনগুলো ভুলে দেবে না, আইনে আছে কিন্তু ফোন ব্যবহার করা যাবে না ক্লাস চালানোর সময়। আচ্ছা দেখো এখন শব্দ শোনা আবার গাড়ি খুলে দিতে ক্যান্ডেলের শব্দ হয় তো এসি দেওয়া দরকার, এসি দিলে আবার তোমাদের ঠান্ডা লেগে যাবে, এসি দিলে ঠান্ডা লেগে যাবে। এখন শীতকাল না, এসি দিলে ঠান্ডা লাগবে না। আচ্ছা তাহলে এখন দেখো যে এই কতগুলা সম্পর্কে বলা হচ্ছে। স্টেরিক অ্যাসিড নামকরণটা কেন হয়েছে জানো? আচ্ছা লরিক অ্যাসিড মানে নারকেল তেল তৈরি হয় যেটাতে, লরিক অ্যাসিড মানে নারকেল তেলে থাকে আর কি। স্টেরিক অ্যাসিড কথাটা আসছে গ্রিক শব্দ স্টেয়ার থেকে, স্টেয়ার মানে লম্বা, গ্রিক শব্দ স্টেয়ার, গ্রিক শব্দ স্টেয়ার মানে হলো লম্বা, হ্যাঁ এজন্য এরকম নাম হয়েছে গ্রিক শব্দ। হ্যাঁ এগুলো কেমিস্ট্রির জিনিসপত্র হলো, ওইগুলো বাংলা কিন্তু তোমরা জানো না, আমি আবার জানি। পাওনি? ওই যে 4 নম্বর পয়েন্টে দেখো, 4 নম্বর পাইছো? হ্যাঁ তারপরে দেখো লিনোলিক অ্যাসিড মানে তিসির তেল, লিনোলিক অ্যাসিড মানে তিসির তেল, তিসি। লোরিক মানে নারকেল তেল, নারকেল তেল, স্টেয়ার লম্বা, এই বাকি তো বুঝতে পারবা। আচ্ছা আবারও নতুন করে এখানে ট্রাইগ্লিসারাইড বলা হচ্ছে, একই কথা যে বলছে এখনো গ্লিসারলের সাথে 3 অণুর ফ্যাটি অ্যাসিড সংযুক্ত হয়ে তৈরি হয় এখনো ট্রাইগ্লিসারাইড। এটা তো আগেই আমরা জেনেছি তাই না? হ্যাঁ এটা লাগবে না, এখানে কিছু লাগবে না স্যার। এখানে ফ্যানটা জানতো এই যে সমস্যা হচ্ছে পিছেরটা আওয়াজ তো কি দরকার দেখছো, লিডারের মতো লিডার। হ্যাঁ বলে গেল দিল, হ্যাঁ বলার পরে স্যার আমাকে তো বলবেন না, বলেন তো আমি বলে হবে সেই কাজটা করব। আচ্ছা ঠিক আছে দেখো, আচ্ছা এখান থেকে কোনো কিছু শেখার নাই, যদিও এখানে জানারও কিছু নাই, তাহলে এটা আলোচনা করছি না। হ্যাঁ তবে এখানে যে এই যে বলা হচ্ছে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, এটা তো আমরা আলোচনা করলাম। এটা হ্যাঁ এটা একটু বলি, আটারি গাতে দেখো যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ মানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার যদি বেশি খাও, লাস্ট স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অর্থাৎ সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যদি তুমি বেশি খাও, মানে চর্বি জাতীয় খাবার যদি তুমি বেশি খাও, যেমন পাম অয়েল, তারপর আরেকটা কথা মনে রাখতে হবে, সয়াবিন হোক আর সরিষা হোক, যখনই তুমি ওটাকে ভাজবা তখন কিন্তু একটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে যায়, বুঝছো? এমনি কাঁচা যদি সরিষার তেল খেয়ে নাও ওটা কিন্তু অসম্পৃক্ত, কিন্তু যখন ওটাকে হিট দিবা তখন ওটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ কিন্তু যখন হিট দিবা সম্পৃক্ত হয়ে যাবে। তো এই সম্পৃক্তই তো হয়ে যাচ্ছে, তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার তুমি যদি বেশি খাও তাহলে কি হবে? এইগুলো হলো আটারি মানে আমাদের যে মহাধমনী, আটারি মানে মহাধমনী, আটারি মানে মহাধমনী, আমাদের যে রক্তনালীগুলো আছে না, ওই রক্তনালী, ধমনীর ভিতরে যে রক্তনালী, ধরো যে এটা ধরো একটা ধমনী, এর মধ্যে এসে জমতে শুরু করবে, এরকম করে জমতে শুরু করবে। তাহলে যদি জমে যায় তাহলে কি হবে? তাহলে রক্ত চলাচলে বিঘ্ন ঘটবে, তখন তোমার হ্যাঁ বন্ধ হয়ে যাবে এবং তুমি হার্ট অ্যাটাক করতে পারো, অথবা স্ট্রোক হতে পারে। যদি ব্রেনে হয় তাহলে স্ট্রোক, আর হার্টে হলে হার্ট অ্যাটাক। এই এটাই কথা বলছে। হ্যাঁ কোনটা বেশি মারাত্মক? স্ট্রোক না হার্ট অ্যাটাক? ও স্ট্রোক হলো বেশি মারাত্মক। তবে হচ্ছে এটা মনে রাখতে হবে, স্ট্রোক বেশি মারাত্মক, তবে হার্ট অ্যাটাকও মারাত্মক। যদি বড় রক্তনালীতে হার্ট অ্যাটাক হয় তাহলে কিন্তু তোমার স্ট্রোকের থেকেও বেশি ডেঞ্জারাস, তুমি মারা যাবে। হ্যাঁ হার্টে কি বলো? ও হার্ট অ্যাটাকের সমস্যা হলো যে হার্ট যে পাম্প করে রক্ত সাপ্লাই করে, এখন ধরো এখানে জমে গেছে, তাহলে রক্ত আর গেল না, চর্বি জমে গেছে, যখন রক্ত যাবে না তখন হার্ট পাম্প করতে পারবে না, তখন গোটা শরীরে রক্ত যাওয়া বন্ধ হয়ে গেল না, বন্ধ হয়ে গেল তখন তুমি মারা গেলে। হ্যাঁ
না 1 সেকেন্ডে মরবে না, অনেক কষ্ট করে মারা যাবে। মানে তোমার বন্ধ হয়ে গেলে কমপক্ষে তোমার মরতে সময় লাগবে, বন্ধ হয়ে গেলে মরতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট। আধা ঘন্টা থেকে 40 মিনিট তোমার কষ্ট হবে। হ্যাঁ ব্রেন স্ট্রোক। ও হ্যাঁ আচ্ছা, বেশি টেনশনের কারণেও হার্ট অ্যাটাক হতে পারে, বেশি টেনশনের কারণেও স্ট্রোক হতে পারে। কখন জানো? এই শোনো, এটা জেনে রাখা ভালো যে তোমার হচ্ছে স্বাভাবিক অবস্থায় তোমার চর্বি ধরো তোমার রক্তনালী বন্ধ করেনি, হ্যাঁ, কিন্তু আমাদের সবারই রক্তনালী কিছু না কিছু বন্ধ হয়ে আসে। কারণ কি? আমরা তো অনেক বেশি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড খাই, ওই যে ভাজা পোড়া খাই না অনেক বেশি, তারপর মনে করো ফুচকি কত কি ফুচকা খাও, হ্যাঁ, তো এই যে তারপর ধরো সিঙ্গারা সমোসা এগুলো তো সব ভাজা জাতীয় জিনিস না, এতে করে আমাদের রক্তনালী কিন্তু ধরো তোমরা এখন ধরো শুক্র তোমাদের হয়তো এইটুকু তোমাদের ধরো এইটুকু জমেছে, এইটুকু ফাঁকা আছে। তো ব্যথা শুরু হয় আসলে কখন জানো? যখন আর কি ব্যথা শুরু হয় হার্টে আর কি। তো ব্যথা শুরু হয় কখন? যখনই হচ্ছে 50% পার হয়ে যায়। এটা একটু খেয়াল করো, আরেকটা বিষয় একটু মনে করিয়ে দিই যে পড়া চলাকালীন সময় ক্যাপ্টেন এটা বলে দিবা, হ্যাঁ, পড়া চলাকালীন সময় কথা বললে ক্যাপ্টেন কথা বললে না, আমি তো কথা বলবোই না, এটা তো বলবে না, এই তো আচ্ছা শোনো যে দেখো এটা তো তোমাদের জন্যই, না তবে হ্যাঁ মানুষ কথা শোনা থাকতেও পারে না, খুব বেশি কথা বলতে ইচ্ছা করে তাহলে আমাকে একটু থামাবা 1 মিনিটের জন্য, থামিয়ে তারপরে আর কি কথা বলবো, হ্যাঁ, তাহলে আমি 1 মিনিট থামলাম, তারপরে বললে তাহলে ধরো তোমার কথা বলাটা হয়ে গেল। কিন্তু আমি চলমান, তখন যদি তুমি কথা বলো তাহলে তোমারও ক্ষতি করতেছো এবং যার সাথে কথা বলছো তারও ক্ষতি করছো। কথা বলছো হবে না। কথা বললে কয় টাকা জরিমানা জানো? 5 টাকা। এটা কয় টাকা? 5 টাকা। হ্যাঁ 5 টাকা আছে মাত্র। ক্যাপ্টেনের ইয়ে তো কি সংবিধান মুখস্থ থাকা লাগবে স্যার। এই 10 টাকা 5 টাকা না 10 টাকা আজকে মুখস্থ করব। হ্যাঁ আচ্ছা 10 টাকা। তাহলে তুমি দেখবে যে মেয়েদের দিকে খেয়াল করবা যে কথা বলছে কিনা, তুমি ছেলেদের দিকে বেশি করে খেয়াল করবা। হ্যাঁ হ্যাঁ যদি হলো টাকা তাৎক্ষণিক দিতে না পারো তাহলে এটার বাকি নাই, 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে তাৎক্ষণিক, 10 মিনিট। আর একই অপরাধ দুইবার করলে 20 টাকা না কয় টাকা আছে? 20 মিনিট। দেখছো এই কারণে তো সমস্যা। হ্যাঁ না দ্বিতীয় অপরাধ হয়ে গেল, তখন কান ধরে তাহলে দাঁড়ায় থাকতে হবে। আচ্ছা যেটা বলছিলাম এটা জেনে রাখো যে টেনশন করলে কেন হার্ট অ্যাটাক হয়। টেনশন করলে হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয় কেন? টেনশন করলে কারণটা হলো যে যখন তুমি টেনশন করবা তখন আমাদের কর্টিসল নামে একটা হরমোন আছে, কর্টিসল নামে একটা হরমোন আছে। ওই হরমোনটা তোমার হচ্ছে বেশি রিলিজ হয় টেনশন করলে। তো তখন হয় কি ওই কর্টিসল হরমোন কি করে জানো? রক্তচাপ বাড়িয়ে দেয় এবং পাশাপাশি যে রক্ত নালীগুলোকে সংকুচিত করে। তো আসলে রক্তচাপ বাড়াই হলো এই কারণে যে রক্তচাপ যদি বাড়ায় তাহলে কি হবে? তাহলে তো রক্ত জোরে চলতে হবে, আর জোরে চলতে গেলেই রক্তনালী সংকুচিত হতে হবে। তার মানে কর্টিসল রক্তনালীকে সংকুচিত করে ফেলে। তোমার এইটুকু আগে জমেছিল, যেই সংকুচিত হয়ে গেল ব্লক হয়ে গেল, তখন তুমি মারা গেলা। ওই জন্য দেখো না যে ওই বাংলা সিনেমাতে অনেক সময় থাকে না যে কেউ আসে বললো যে আপনার মেয়ে অমুকের হাত ধরে পালা চলে গেছে, তো এরকম মনে করো যে এরকম তার মানে কি তখন দেখা এদিকে এর কারণে হয়। হ্যাঁ শ্বাসকষ্টটা, শ্বাসকষ্ট এই কারণে টেনশন করলে শ্বাসকষ্ট হয়, কারণ কর্টিসল হরমোন। আচ্ছা তাহলে শেষ, এর পরের পৃষ্ঠায় দেখো, এখানে ছবিগুলো একটু দেখো বুঝতে পারছো কিনা। ছবিগুলোতে দেখো এই যে এখানে একটা বলছেন যে প্রথমে যে ছবিটা গ্লিসারলের সাথে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়েছে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে স্টারিক অ্যাসিড। ওই যে বললাম যে স্টারিক অ্যাসিড মানে লম্বা অ্যাসিড, এটা হলো লম্বা একটা অ্যাসিড যুক্ত হয়েছে আর কি, যে গ্লিসারল না, এগুলা পরীক্ষার জন্য না, এমনি
তারপরে দেখো ট্রাইগ্লিসারাইড, এই যে গ্লিসারলের সাথে এখানে যুক্ত হওয়া দেখাচ্ছে, পানি বের হয়ে গেল 3 অণু, এই যে এখানে হলো, এখানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড হয়ে গেল। আর নিচের দিকে দেখাচ্ছে স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, ভুলে গেলে লিখে রাখো, স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, বই লিখে রাখো, স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, বই লিখে রাখো। আর আনস্যাচুরেটেড মানে অসম্পৃক্ত, বই লিখে রাখো। তাহলে খেয়াল করো তো, সম্পৃক্তে দেখো তো কোথাও কি 2 বন্ড আছে? সব 1 বন্ড না? সব 1 বন্ড। আর দেখো আনস্যাচুরেটেড সব এই জায়গায় জায়গায় কি 2 বন্ড আছে না? হ্যাঁ, তার মানে জায়গায় জায়গায় 2 বন্ড আছে, তার মানে এটা আনস্যাচুরেটেড, তার মানে এটা আনস্যাচুরেটেড। বুঝা গেল কি? এই এবার দেখো, এবার বলছে মানুষ ফ্যাটি অ্যাসিডের 9ম কার্বনের পর কোনো ডবল বন্ড তৈরি করতে পারে না। অর্থাৎ মানুষের ডবল বন্ড তৈরি করতে পারলে সুবিধা, তার মানে ওটা অসম্পৃক্ত হয়ে গেল, ওটা খুব সহজে হজম হবে। আর সম্পৃক্তগুলো হজম হয় না সহজে। হ্যাঁ, সম্পৃক্ত হজম না হয় উল্টা এগুলো রক্তনালীতে জমে যায়, এগুলো আমাদের কোষ নিতে পারে না। হ্যাঁ, সম্পৃক্তগুলো। তো তাহলে এখন হচ্ছে কোনো খাবার খাইছো, তো আমাদের শরীর চেষ্টা করে ওটাকে ডবল বন্ড করার, মানে অসম্পৃক্ত করার, যাতে করে কোষের মধ্যে ঢুকতে পারে। কোষে তো আবার দরকারও লিপিড। হ্যাঁ, তো ওটা করার চেষ্টা করে। তো বলছে মানুষ হচ্ছে যে ফ্যাটি অ্যাসিডের 9ম কার্বনের পর, কার্বন সংখ্যা আছে না চতুর্দিকে 36টা, এরপরে কোনো ডবল বন্ড তৈরি করতে পারে না। তাই আমাদের খাদ্যে সামান্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মানে আমাদেরকে তাই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড খাইতে হবে, কারণ এটা আমাদের শরীর তো তৈরি করতে পারছে না সেভাবে, তাই খাইতে হবে, তাই বলছে। এই জন্যই লিনোলিক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড, লিনোলিক মানে হচ্ছে তিসির তেল, আর লিনোলেনিক মানে হলো পুষ্টিকর অ্যাসিড, পুষ্টিকর অ্যাসিড। লিনোলিক মানে তিসির তেল, যেটা হলো লিনোলিক মানে তিসির তেল, আর তারপরেরটা হলো পুষ্টিকর অ্যাসিড, তিসির তেল। হ্যাঁ, তিসির তেল। পরেরটার বাংলা অর্থ পুষ্টিকর ফ্যাটি অ্যাসিড বা পুষ্টিকর তেল লিখতে পারো, পুষ্টিকর তেল লেখো, ওটাই ভালো। পুষ্টিকর তেল, হ্যাঁ, এই যে নিচের দিকে আছে, তারাও বলছে নিচের দিকে আছে, নিচের দিকে আছে। হ্যাঁ, ওই যে ওমেগা 6 ওমেগা 3 এগুলো নিচে আছে। আচ্ছা, এখন বলছে যে এই অ্যাসিড দ্বয়কে অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড বলা হয়। আমাদের খাদ্যে সাধারণত যথেষ্ট আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, তাই পুষ্টিজনিত অসুবিধা দেখা যায় না। যেমন তুমি যখন রান্না করা খাবার খাচ্ছ, তখন কিন্তু সেটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে পরিণত হচ্ছে না। ওই যে রান্না করে যে খাচ্ছ, ওটা তো ভাজা হচ্ছে না, তো হ্যাঁ, ওটা সম্পৃক্ত, ওটা আমাদের খাবারে সবসময় যাচ্ছে আর কি। ওই জন্য সমস্যা আমাদের খুব একটা হয় না। হ্যাঁ, কিন্তু তুমি যদি অনেক বেশি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড খেয়ে নাও, অনেক বেশি ভাজা পোড়া খেয়ে নাও, তাহলে তো আমাদের সমস্যা তখন বেশি হবে, এই বলছে আর কি। তো এখন বলছে এখানে দেখো সিস আর ট্রান্স ফ্যাটি অ্যাসিড কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে। ফ্যাটি অ্যাসিডের দুটি কার্বন অ্যাটমের মধ্যকার ডাবল বন্ডের হাইড্রোজেন একই দিকে থাকলে, খেয়াল করো, একই দিকে থাকলে ডান দিকে আছে, সেটা হলো সিস। সিস মানে একই সাইডে থাকা। সিস এর বাংলা অর্থ, সিস এর বাংলা অর্থ একই সাইড। সিস মানে হলো একই সাইড, হ্যাঁ, একই দিক। সিস মানে একই দিক। ট্রান্স মানে ভিন্ন দিক, ট্রান্স মানে ভিন্ন দিক, ভিন্ন দিক। তাহলে যেটা হলো সিস হয় সেটা কিন্তু ভালো, এটা সহজে ভাঙা যায়। হ্যাঁ, এটা আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু ট্রান্সটা ক্ষতিকর, ট্রান্সটা ক্ষতিকর। দুই দিকে থাকার কারণে এটা ভাঙতে পারে না আমাদের শরীর। তাই বলছে যে দেখো, সিস ফ্যাটি অ্যাসিড আর ডবল বন্ডের দুইটি হাইড্রোজেন একটি অপরের উল্টো দিকে থাকলে তার নাম ট্রান্স ফ্যাটি অ্যাসিড। এবার এখানে ওমেগা 3 ওমেগা 6 এই বিষয়টা একটু দেখো, যে ফ্যাটি অ্যাসিডের শেষ CH3 মানে কি জানো? এই যে লাস্টে, এটা কি CH3 না? এটা কি আমি তো এইভাবে লিখতে পারি, হ্যাঁ, তো এটা কি CH3 বলতে পারি, CH3O। তো এই শেষ CH3 উল্টা দিক থেকে গণনা করে যদি 3 নম্বর কার্বন, এখানে তো ধরো একটা কার্বন, তারপরে এই তাহলে এই 1 2 3, এই তিনে যদি ডবল বন্ড থাকে, তাহলে এর নাম হলো ওমেগা 3। তাহলে এর নাম কি? ওমেগা 3। ওমেগা হলো গ্রিক শব্দ, গ্রিক শব্দের শেষ অক্ষর। ওমেগা হলো গ্রিক শব্দের শেষ অক্ষর, ওটাকে বলা হয় ওমেগা।
আর 6 নম্বর কার্বনে ডবল বন্ড থাকলে মানে কি গুণে গুণে ধরো 5 6 এখানে যদি ডবল বন্ড থাকে তাহলে ওমেগা 6, তাহলে ওমেগা 6 এই বলছে। ওমেগা 3 এবং ওমেগা 6 অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড দেহে তৈরি হয় না, খাদ্যের সাথে গ্রহণ করতে হয়, ব্রেন ও চোখের গঠনে অধিক প্রয়োজন। সিস ফ্যাটি অ্যাসিড অলিভ অয়েল দেহের জন্য উপকারী। 3 দিয়ে বন্ধ থাকলে ওমেগা 3। হ্যাঁ 3 নম্বরে থাকলে ওমেগা 3, 3 নম্বরে থাকলে ওমেগা 3। আচ্ছা মোমটা তাহলে পরে পড়াই কারণ সময় আবার হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে তোমরা এই আইনের ব্যাপারে শ্রদ্ধাশীল থাকবা, তোমাদের সাথেই কিন্তু তাই না, তোমাদের সাথেই শ্রদ্ধাশীল থাকতে হবে। টাকা পয়সার সাথে করে নিয়ে আসবা, যখনই জরিমানা হবে তখন তোমরা এই ব্যাংকে দিয়ে দেবে। স্যার কত ভর্তি হয়েছে? জানি না তো কতটা হয়েছে এখন কেবল